এবার আমার পরের পার্টটা নিয়ে চলে এলাম পরবর্তী জায়গাটা করাবার জন্য। একটা জায়গা একটু ঠিক করে নে, সেটা হচ্ছে কি যে প্রথমে ওই হোল্ডিং কোম্পানির ইন্টারেস্ট, তারপরে ওই প্রফিট লসের কতটা ইনক্রিজ ডিক্রিজ হয়েছে ওইখান থেকে না স্টেপ 2 করে দে। ওই যেটা বেড়েছে না প্রফিটটা, কত যেন প্রফিটটা বেড়েছে তারা একটু দেখে বলি। প্রফিটটা বেড়েছে 2,40,000 টাকা। ওই ওপরের জায়গা থেকে স্টেপ 2 করে দিস। এবারে আমরা আসবো স্টেপ 3 তে। স্টেপ 3 তে কি লিখবো? অ্যানালিসিস অফ প্রফিট অফ সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে এখানে সাবসিডিয়ারি কোম্পানির তো নাম আছে টিকা লিমিটেড, তাহলে অ্যানালিসিস অফ প্রফিট অফ টিকা লিমিটেড আমি আর লিখলাম না, টানছি। কি লিখবো এটা? পার্টিকুলার্স ক্যাপিটাল প্রফিট, আর এটাকে কি লিখবো? রেভিনিউ প্রফিট। এই রেভিনিউ প্রফিটে একটা হচ্ছে প্রফিট আর লস, আর একটা হচ্ছে জেনারেল রিজার্ভ। হলো? মানে বছরের প্রথমের প্রফিট কত? বছরের প্রথমের প্রফিট আমরা বার করে নিয়েছি আগে। কত? ওই যে দেখ আগে যেটা বার করলাম, ওই ক্যালকুলেট করে 1,20,000 টাকা। লিখবো ওপেনিং ব্যালেন্স of profit and loss 1,20,000 টাকা। ইনক্রিজটা আগেই বার করে নিয়েছি কত? 2,40,000 টাকা। তাহলে এবার লিখবো প্রি অ্যাকুইজিশন পার্টটা কত? প্রি অ্যাকুইজিশন হচ্ছে 2,40,000 ইন্টু 3/12 মানে 1/4 মানে কত টাকা? 60,000 টাকা। তারপর কি আছে? পোস্ট অ্যাকুইজিশন 2,40,000 ইন্টু 9/12 3/4 4/6 = 24 কত? 1 লাখ। 4/6 = 1,80,000 টাকা রেভিনিউ এর ঘরে বসলো। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক একই রকম ভাবে জেনারেল রিজার্ভ করব। ওপেনিং ব্যালেন্স, আমি ব্যালেন্সটা পুরো লিখলাম না, অফ জেনারেল রিজার্ভ, কারণ আমার এখানে ধরবে না। কত টাকা আছে ওপেনিং ব্যালেন্স অফ জেনারেল রিজার্ভ? জেনারেল রিজার্ভ রয়েছে 10,000 টাকা। লিখলাম 10,000। বছরের শেষে গিয়ে কত বেড়েছে জেনারেল রিজার্ভ দেখা যাক। 20,000 টাকা। তা জেনারেল রিজার্ভ 10,000 টাকা থেকে 20,000 টাকা হয়েছে, তার মানে 10,000 টাকা বেড়েছে। তাহলে কি লিখবো? ইনক্রিজ ইন জেনারেল রিজার্ভ। আচ্ছা এখানেও না একটু লিখে দিই, ইনক্রিজ ইন প্রফিট অ্যান্ড লস। এখানে লিখবো ইনক্রিজ ইন জেনারেল রিজার্ভ। প্রি অ্যাকুইজিশন লিখিনি আর 20,000 মাইনাস 10,000 ইন্টু 3/12 আর পোস্ট 20,000 মাইনাস 10,000 ইন্টু 9/12 তাহলে 1/4 তাহলে কত হলো? 2,500 আর হচ্ছে গিয়ে 7,500 বসালাম। এবার বসাবার পর আমরা যোগ করলাম, তাহলে কত আসছে?
12,000, 1,20,000 আর 60,000, 1,80,000, 1,90,000 আর হচ্ছে গিয়ে 2,500, 1,92,500। এটা কত আসছে? 1,80,000। এবার কত আসছে? 7,500 হলো। এবার লেস ওভার চার্জেস অফ ডেপ্রিসিয়েশন, আমি আর লিখলাম না, ওভার চার্জেস অফ ডেপ্রিসিয়েশন 750 টাকা হয়েছে। তো রেভিনিউ এর ঘরে যাবে, মাইনাস করে বসালাম 1,92,500 আর হচ্ছে গিয়ে 1,92,500 আর এখান থেকে লেস করেছি 1,80,000 থেকে, তাহলে কত হলো? 1,80,000 থেকে 1,80,750। একটু সময় দে। আচ্ছা সরি, ভুল করলাম, ওভার চার্জেস অফ ডেপ্রিসিয়েশন হয়েছে, মানে এটা অ্যাড হবে, অ্যাড ওভার চার্জেস অফ ডেপ্রিসিয়েশন 750 টাকা, 1,80,750 আর হচ্ছে 7,500 টাকা হলো। এই হয়ে যাওয়ার পর এবার দেখ একটা 10,000 টাকা লস হয়েছিল, সেটা আগে বললেই ভালো হতো। তো যাই হোক, আমার এখানে জায়গা হচ্ছে না, তো বুঝলাম। লেস লস অন রিভ্যালুয়েশন কত টাকা? 10,000 টাকা বসালাম, তাহলে কি দাঁড়ালো? 1,82,500, 1,80,750 আর হচ্ছে গিয়ে 7,500। এবার মাইনরিটি পোর্শনকে দিয়ে দে, লেস শেয়ার অফ মাইনরিটি কত হবে? মাইনরিটি পোর্শনটা ছিল 1/5, লিখলাম 1,82,500 তার 1/5 36,500 টাকা, লিখলাম 36,500, তারপর 1,80,750, 1,80,750 তার 1/5 36,150 আর 7,500 1/5 1,500 টাকা মাইনাস করলাম, তাহলে 1,82,500 থেকে 1,82,500 থেকে 36,500 মাইনাস করলে দাঁড়ায় 1,46,000 আর 1,80,750 থেকে 36,150 মাইনাস করলে হয় 1,44,600 আর 7,500 থেকে 1,500 টাকা মাইনাস করলে হয় 6,000। তাহলে এরকম ভাবে আমরা বেরোলাম। এটা হচ্ছে শেয়ার অফ, এটা কি? এটা হচ্ছে শেয়ার অফ কাস্টার লিমিটেড, মানে মাইনরিটি পোর্শনকে দেওয়ার পর যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে শেয়ার অফ কাস্টার লিমিটেড। এটা সরাসরি লিখব শেয়ার অফ কাস্টার লিমিটেড হয়ে গেল। তাহলে আমার অ্যানালিসিস অফ প্রফিট অফ সাবসিডিয়ারি হয়ে গেল। এবার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এবার স্টেপ 4 এ যাব। স্টেপ 4 এ কি যাব? স্টেপ 4 এ হচ্ছে গ্রুপ পিএল। স্টেপ 4 ক্যালকুলেশনস
ফর গ্রুপ প্রফিট অ্যান্ড লস অফ কাস্টার লিমিটেড, মানে হোল্ডিং কোম্পানি। লিখলাম, প্রথম লিখবো নিজেরটা, ব্যালেন্স অ্যাজ পার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট অনুযায়ী ওর কত আছে একটু দেখা যাক। ব্যালেন্স শিট অনুযায়ী ওর প্রফিট রয়েছে কাস্টার লিমিটেডের, দেখ 8 লাখ টাকা। লিখলি, হলো। একটু আগে একটু আগে যেটা করলি, যেখান থেকে নিয়ে এলি, তার আগে একটা কথা বলি। ব্যাপারটা হয়েছে কি, যে 2019 সালে তো টেক ওভার করেছিল, 2018 সালে একটা ডিভিডেন্ড দিয়েছিল। কত টাকা ডিভিডেন্ড ছিল? ডিভিডেন্ডটা ছিল হচ্ছে গিয়ে 80,000 টাকা, যেটা আগে লেস করেছিলিস। সেটা দেখ বলেছে কি, এই যে দেখ তাকিয়ে, যে and Castar Limited credited the entire amount of dividend received from Tika Limited to its profit and loss account, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট করেছে, মানে রেভিনিউ প্রফিটের মধ্যে ক্রেডিট করেছে। কিন্তু এটা রেভিনিউ প্রফিট হতে পারে না, তার কারণ এটা অ্যাকোয়ার করার আগে, এটা প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড। তার মানে কি লিখবো? লেস প্রপোজ ডিভিডেন্ড, এটা অবশ্যই প্রি। 80,000 টাকা 4/5 অংশ হলো। 80,000-এর 4/5 কত হবে? 64,000 টাকা। লিখলাম, 8 লাখ থেকে মাইনাস 8 লাখ, 7,36,000 টাকা হলো। হওয়ার পর এবারে কি করবি? এবারে হচ্ছে অ্যাড শেয়ার অফ কাস্টার লিমিটেড, ওই যেটা অ্যানালিসিস অফ প্রফিট অফ এখান থেকে পেয়েছিস আর কি, ওই সাবসিডিয়ারি থেকে অ্যাড শেয়ার অফ প্রফিট ফ্রম কাস্টার লিমিটেড। আমি আর লিখলাম না। কত বেরিয়েছে? বেরিয়েছে 1,44,600 হলো। যোগ কর 7,36,000 আর 1,44,600, 8,06,000 হলো। এবার হওয়ার পর আমি বলেছিলাম স্টেপ বাই স্টেপ তোদের বোঝাবো। এবার লক্ষ্য কর, সানডি ক্রেডিটার্স ই নাম্বার অ্যাডজাস্টমেন্ট, সানডি ক্রেডিটার্স অফ কাস্টার লিমিটেড। তাহলে কাস্টার লিমিটেড মানে এই হোল্ডিং কোম্পানি কি করেছে? তার মধ্যে 60,000 টাকার একটা পারচেস ঢুকে বসে আছে, এটা টিকা লিমিটেডের কাছে কিনেছিলাম। তাহলে টিকা লিমিটেড তো আগে আলাদা ছিল, কাস্টার আলাদা ছিল, এখন হোল্ডিং কোম্পানিতে পরিণত হয়েছে। তাহলে এখন টিকা লিমিটেডের 4/5 অংশ হচ্ছে কার? ওই কাস্টার লিমিটেডের। তার মানে অলমোস্ট কোম্পানিটা ওর। তাহলে ওর মধ্যে কি হয়ে আছে? সানডি ক্রেডিটার্সের মধ্যে 60,000 টাকা ঢুকে বসে আছে, যার মধ্যে প্রফিট রয়েছে 15,000 টাকা। আমি এর আগেও বলেছিলাম যে সবসময় আনরিয়ালাইজড প্রফিট কি হয়? গুডসের মধ্যে ঢুকে থাকে। কি বললাম? সবসময় মানে ঢুকে থাকে হচ্ছে গুডসের মধ্যে। আর ডি নাম্বার অ্যাডজাস্টমেন্টের দিকে দেখা, স্টক অফ কাস্টার্স লিমিটেড ইনক্লুড ₹30,000 টাকা গুডস পারচেস ফ্রম টিকা লিমিটেড। এই দেখ, তাহলে কি হচ্ছে? টিকা লিমিটেডের থেকে একটা গুডস কিনেছিল, সেটার দাম ছিল 30,000 টাকা, যেটা স্টকের মধ্যে ঢুকে বসে আছে। তারপরেই ইনফর্ম করছে যে সানডি ক্রেডিটার্সের মধ্যে 60,000 টাকা ঢুকে বসে আছে, যেটা টিকা লিমিটেডের মানে টিকা লিমিটেড পায়। এখন টিকা লিমিটেড পায় মানে হোল্ডিং কোম্পানির আওতায় চলে এসছে, মানে নিজেই নিজের কাছ থেকে পায়। এবং এইরকম ঘটনা ঘটার ফলে স্টকের ভেতরে 30,000 টাকার মাল ঢুকে আছে, যার মধ্যে প্রফিট রয়েছে কত না 15,000 হলো। তাহলে অরিজিনাল ধারে কত মাল কিনেছিল? 60,000 টাকার। কি বললাম? অরিজিনাল মাল ধারে কিনেছিল 60,000 টাকা। তাহলে 60,000 টাকার মধ্যে কত টাকা প্রফিট? 15,000। তাহলে এবার প্রথম কি লিখবো? লেস আনরিয়ালাইজড প্রফিট। এবার হিসেবটা কি করে করব? 60,000 টাকার মধ্যে 15,000 টাকা প্রফিট, একের মধ্যে কত? 15,000/60,000। আর কার মধ্যে ঢুকে আছে? স্টকের মধ্যে। কত টাকা ঢুকে আছে? 30,000 টাকা। তাহলে 30,000 টাকার মধ্যে কত হলো?
তাহলে শূন্য কাটলাম, 4 × 60, 30,000-কে 4 দিয়ে ডিভাইড করলাম, হয়ে গেল 7,500। মাইনাস করলাম, তাহলে 8,06,000, 7,93,100। এইটা বেরোলো আমার কি না গ্রুপ পিএল, 7,93,100। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা তাহলে গ্রুপ পিএলটা বার করলাম। এরপর আমরা কি করব, এরপরে আমরা করব হচ্ছে গ্রুপ জেনারেল রিজার্ভ। এইটুকু করেই আমরা এটাকে এই ভিডিওটা শেষ করব, কারণ ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে, দেখতে অসুবিধে হবে। বলছে ব্যালেন্স অ্যাজ পার, উপর লিখলাম ক্যালকুলেশনস ফর গ্রুপ পিএল অফ কাস্টমার লিমিটেড। ব্যালেন্স অ্যাজ পার ওন ব্যালেন্স শিট কত টাকা আছে? ব্যালেন্স অ্যাজ পার ওন ব্যালেন্স শিট হচ্ছে দেখ কত টাকা আছে। জেনারেল রিজার্ভ 3,60,000 টাকা। ঠিক আছে, আমি কি ভুল দেখলাম? না সরি, 9,50,000 টাকা কাস্টমার লিমিটেডের, 9,50,000 টাকা। আর ওই সাবসিডিয়ারি কোম্পানি থেকে পোর্শন কত পেয়েছে? সাবসিডিয়ারি কোম্পানি থেকে পেয়েছে, একটু দেখিয়ে নি দাঁড়া, 6,000 টাকা। তাহলে শেয়ার অফ জেনারেল রিজার্ভ ফ্রম হচ্ছে কি টিকা লিমিটেড 6,000 টাকা। তাহলে কত হলো? 9,56,000 টাকা। এই 9,56,000 টাকা হচ্ছে আমার কি জেনারেল রিজার্ভ। এরপরে আমরা থাকবে কস্ট অফ কন্ট্রোল আর মাইনরিটি ইন্টারেস্ট, পরবর্তী ভিডিওয় সেটা শেষ করব।